আবার নাকি কোভিডের মতন পরিস্থিতি তৈরি হতে চলেছে, লকডাউন ফিরে আসছে। চারিদিকে এমনই একটা আওয়াজ উঠেছে যে লকডাউন নাকি আবার ফিরে আসছে। শহর থেকে গাড়ি ঘোড়া উধাও হয়ে যাবে, ঘরে ঘরে সব মানুষ ঢুকে যাবেন, অফিস কাচারি সব বন্ধ হয়ে যাবে এবং পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাবে, এমনটাই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আর এটাই এখন নতুন কয়েনেজ, নিউ নর্মাল। যে নিউ নর্মাল শব্দটা আমরা 2020 সালে শুনে আতঙ্কে ঘরে ঢুকে গিয়েছিলাম, যে নিউ নর্মালের কথা আমরা প্রায় 2 বছর ধরে শুনেছিলাম, কেন না সেই সময় ছিল সেই ভয়ঙ্কর কোভিড পরিস্থিতি। 24শে মার্চ 2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, ঠিক রাত 8টার সময় টেলিভিশনে ঘোষণা করলেন যে আহ, কোভিড পরিস্থিতিকে সামাল দিতে সবাইকে ঘরে ঢুকে যেতে হবে। কেন না যাতে সেই রোগের বৃদ্ধিটা আটকানো যায়। আর সেই থেকে শুরু হলো কোয়ারেন্টাইন, লকডাউন, তার পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম, এই সমস্ত শব্দগুলো আমাদের জীবনে সঙ্গী হয়ে গেল। আর সেই দিন থেকে টানা 2 বছর আমাদের সঙ্গে সেই শব্দগুলো সঙ্গী ছিল। মৃত্যু হয়েছে বহু মানুষের সেই সময়, একের পর এক সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এবং আমরা এক বিভীষিকাময় জীবনের মধ্যে দিয়ে গেছি। আবারও সেই একই শব্দ লকডাউন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই লকডাউনের কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভয় তো ধরছেই। এই ভয় কি মূলক নাকি নিছকই অমূলক একটা ভয়, জানবো আমরা সেই বিষয়ে। নমস্কার, আমি অনিরুদ্ধ। আহ, এই যে নতুন যে শব্দটা আবার আমাদের মধ্যে উঠে এসেছে, সে যে পুরনো লকডাউন কথাটা উঠে এসেছে, এবারে তার সঙ্গে যোগ দিয়েছে আরেকটা নতুন শব্দ, তা হলো এনার্জি লকডাউন। এনার্জি লকডাউন কি, সেই প্রসঙ্গে আসার আগে আমরা গত প্রায় ধরে নিন আহ, 1 মাসের কাছাকাছি সময়ের একটা মানে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যেমন গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ইরানের বুকে আক্রমণ হেনেছিল ইসরায়েল। আহ, ইসরায়েলকে সমর্থন করে সেই আক্রমণের সঙ্গী আমেরিকা। এবং সেই যে শুরু হলো এই যুদ্ধ, এই আক্রমণ পাল্টা আক্রমণের পর্যায়ে, তাতে যেটা দাঁড়িয়েছে যে এখন শুধুমাত্র ইরান, ইসরায়েল বা তাকে মদদ দেওয়া আমেরিকা জড়িত নয়। এই মুহূর্তে এই সমস্যার সম্মুখীন বা এই সমস্যায় সমগ্র পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া। তার কারণ এই যুদ্ধের পাল্টা প্রভাব, ইরানকে যেমন আক্রমণ করছে ইসরায়েল, দিনের পর দিন ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যু হয়েছে এবং সেখানকার বেশ কিছু যারা আর কি আহ, প্রথম সারির নেতৃত্ব, প্রথম সারির যারা আর কি নিরাপত্তা কর্মী, তাদের মৃত্যু হয়েছে। ঠিক সেরকমই ইসরায়েলের বুকেও একের পর এক হানা দিয়েছে ইরান। দুই দেশ যুদ্ধে কেউ কারুর থেকে 1 ইঞ্চিও জমি ছাড়তে প্রস্তুত নন। নেতানিয়াহুকে নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে তার তিনি কোথায় রয়েছেন সেটা নিয়ে এখনো একটা প্রশ্ন চিহ্ন আছে। কারণ অনেকে আবার বলছেন যে ইতিমধ্যেই নাকি তার 3-4টে ক্লোন ঘুরে বেড়াচ্ছে। অরিজিনাল বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যুদ্ধে মারা গিয়েছেন, এ ধরনের নানান কথা ছড়াচ্ছে। অন্যদিকে আহ, এই সমস্ত এই যে আশপাশের যে দেশগুলো, ইরানের পার্শ্ববর্তী যে দেশগুলো, একদিকে আবুধাবি, অন্যদিকে রয়েছে দুবাই, আরেকদিকে রয়েছে কাতার বা ইরাক, এই সমস্ত জায়গায় যে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোকে মুহুর্মুহু আক্রমণ করে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। স্ট্র্যাটেজিক্যালি তারা এখন খেলছে।
এই সমস্ত কিছুর দিক থেকে যেটা সব থেকে, এই সমস্ত কিছু মাঝে যে বিষয়টা সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্নের জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো ইরানের দখলে থাকা পারস্য উপসাগরের বুকে হরমুজ প্রণালী। সেই হরমুজ প্রণালী দিয়ে যে কোনো দেশের পণ্যবাহী জাহাজ চলাচল, বিশেষ করে তেলবাহী জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে ইরান। যদিও ভারতের ক্ষেত্রে বিষয়টা একটু অন্য, কারণ ভারতকে সেক্ষেত্রে ছাড় দিয়েছে ইরান বন্ধু দেশ হিসেবে, বা তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি রয়েছে বিভিন্ন ধরনের, সেইটা অনুসারে ভারতকে একমাত্র ছাড় দিয়েছে ইরান। ভারতীয় জাহাজ সেই হরমুজ প্রণালী দিয়ে ইতিমধ্যে দুটি জাহাজ এসে পৌঁছেছে, যার মধ্যে ক্রুড অয়েল যেমন রয়েছে, তেমনই রয়েছে হলো গিয়ে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। পাশাপাশি এমনটা শোনা যাচ্ছে যে ভারতের আরো দুটি জাহাজ এবং তার পেছনে আরো দু তিনটি জাহাজ, তারাও হয়তো এই ইরানের এই যে মানে বদান্যতা তার কাছে, তার কিছুটা প্রভাব পেতে চলেছে। অন্যদিকে আমেরিকার কোনো জাহাজ সেখানে আসা মানেই হলো গিয়ে সেখানে আক্রমণ হানছে ইরান। অন্যান্য কোনো দেশের জাহাজ, সে পাকিস্তানের হোক বা সে আফগানিস্তানের হোক বা অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য যে পণ্যবাহী জাহাজ, সেই জাহাজকে সম্পূর্ণভাবে আটকে রেখে দিয়েছে ইরান। তারা ওই হরমুজ প্রণালী ব্যবহার করতে দিচ্ছে না কাউকে। এই পরিস্থিতিতে একাধিক দেশে তাদের কি হয়েছে না, তাদের যে জ্বালানি, অর্থাৎ আমরা যেমনটা জানি যে এই যে একদিকে যেরকম ওপেকভুক্ত দেশগুলো, অন্যদিকে এই পশ্চিম এশিয়ার যে দেশগুলো, সেগুলো হলো গিয়ে তেলের ভান্ডার, ক্রুড অয়েলের ভান্ডার, যেখান থেকে খনিজ তেল, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এই সমস্ত কিছুর সাপ্লাই হয় বিশ্বের প্রায় অধিকাংশ দেশে। চীনও তার মধ্যে একটা বড় জায়গা রয়েছে চীনের ক্ষেত্রে, যে তারাও ইরানের থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস কেনে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে যে একাধিক দেশে ইতিমধ্যে একটা লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই লকডাউন কিন্তু সাধারণভাবে যে আমাদের কোভিড পিরিয়ডের যে লকডাউন, তার সঙ্গে কিছুটা তফাৎ রয়েছে। কেন? জ্বালানির অভাব সেখানে রয়েছে, তাই জন্য রাস্তায় গাড়ি বেরোচ্ছে না। গ্যাস, যে লিকুইড পেট্রোলিয়াম যে গ্যাস, সেই গ্যাস যে আসছে, সেই গ্যাসের অভাব, জাহাজ আসছে না, তাই জন্য যেটা হচ্ছে যে আমার মানে সেই যে গ্যাসের যে সাপ্লাই, সেটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। যার ফলস্বরূপ কি হয়েছে, সেই সমস্ত দেশে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাহলে সেই একই অবস্থা তো ভারতের ক্ষেত্রেও। ভারতের প্রায় বলা চলে যে যে তেলের যে ভান্ডার, সেই ভান্ডারের প্রায় 60 থেকে 80% আসে হলো গিয়ে এই হরমুজ প্রণালী ধরে ভারতবর্ষের বুকে। অন্যদিকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে তা আসে 80 থেকে 90% বাইরের থেকে আমদানি করা হয়। এই পরিস্থিতিতে যতটা পরিমাণে এই পেট্রোলিয়াম জাত জিনিস আসার কথা, সেই পরিমাণে তো আসছে না। তাহলে ভারতের ক্ষেত্রেও কি একই অবস্থা হতে চলেছে? এই যে এই পরিস্থিতি, অন্যান্য দেশগুলোর যে কথা আমরা শুনতে পাচ্ছি, সেইখানে দাঁড়িয়েই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এক্ষেত্রেও কি আমাদের ভারতের ক্ষেত্রেও কি একই পরিস্থিতি হতে চলেছে? আবারও কি লকডাউন ফিরে আসবে? প্রশ্নটা উঠছে কোথার থেকে না, আমরা একটা ছোট তথ্য দেখে নিই। যেমনটা পেট্রোলিয়াম মন্ত্রকের যে রাষ্ট্রমন্ত্রী সুরেশ গোপী, তিনি যে বক্তব্য পেশ করেছিলেন রাজ্যসভায়, সেই বক্তব্যের ভিত্তিতে কিছুটা কনফিউশন তৈরি হয়। বক্তব্যটা কি ছিল না, তিনি বলেছিলেন যে ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেডের কাছে বর্তমানে 33,72,000 টন ক্রুড অয়েল আছে। এই যে যে পরিমাণটা বললাম, এটি মূলত ধারণ ক্ষমতার মাত্র 64%। তিনটে ভূগর্ভস্থ ভান্ডার রয়েছে, যেমন বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এবং পাদুর। এই জায়গায় যদি মানে সম্পূর্ণ এগুলো ভর্তি থাকে, তাহলে 9.5 দিনের তেলের মজুত রয়েছে আমাদের দেশে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই তারপরে কি হবে, কি হতে চলেছে, এই নিয়ে একটা বড় কনফিউশন তৈরি হয়, এবং মানুষ এখান থেকে ভাবতে শুরু করে যে তাহলে কি আমাদের সমস্ত এনার্জি রিসোর্স যেগুলো রয়েছে, সেগুলো কি বন্ধ হয়ে যাবে?
সেইগুলো বন্ধ হয়ে গেলে তো খুব স্বাভাবিকভাবেই লকডাউনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। পাশাপাশি যে বিষয়টা আসছে যে আহ, যেমন যে বর্তমানে আর যা পরিস্থিতি রয়েছে সেটা হলো কি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এই খবরটি প্রথম বেরোয়। সেই ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বেরোনো খবরের ভিত্তিতেই যেটা দেখা যায় যে এখান থেকে কনফিউশন তৈরি হয়। এরপর 23শে এবং 24শে মার্চ লোকসভা এবং রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন এই পার্টিকুলার বিষয়ে। তিনি বলেন যে এই পরিস্থিতিতে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে মানে যুদ্ধের গতি প্রকৃতি এগোচ্ছে, তাতে এটা দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তার জন্যে আমাদের কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যার জন্য আমাদের আবার একজোট হয়ে লড়াই করতে হবে। এই বক্তব্য যখন তিনি রাখেন সংসদে, তখন তিনি উল্লেখ করেন যে ঠিক যখন কোভিড পিরিয়ডে আমরা সবাই সবাইকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা কাজ করেছিলাম, আমরা একজোট হয়ে যখন আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করেছিলাম, ঠিক সেভাবেই বর্তমান পরিস্থিতিকেও মোকাবেলা করতে হবে। আর প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই আবারও আতঙ্ক ছড়িয়েছে। আর আমরা যেমনটাই জানি যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা সমস্যা কি রয়েছে না, যে কোনো বিষয়কে যেমন আমরা সোশ্যাল মিডিয়া থেকে বহু তথ্য একদম পরিষ্কারভাবে জানতে পারি, তেমনই আবার বহু বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। তো প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে বা তিনি যখন বক্তব্য রাখেন, প্রথম যে অংশটা যে একসঙ্গে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে, সেই লকডাউন পরিস্থিতির কথা উনি মনে করিয়ে দিয়েছেন, সেই সময়কার যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সেই প্রসঙ্গটা তুলে ধরে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আর কি প্রচার হচ্ছে। পাশাপাশি তিনি আবার এটাও বলেছেন যে গত 11 বছরের যে সময়কাল, প্রায় 12 বছর চলছে যে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, তাদের আমলে যেটা হয়েছে যে প্রায় 53 লক্ষ স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করা হয়েছে এখানে, এবং 56 লক্ষ টন তেল মজুত করার কাজও চলছে নতুনভাবে। অর্থাৎ তিনি এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের তেলের ভান্ডারের ক্ষেত্রে কোনো সমস্যা এই মুহূর্তে নেই দেশে। তাহলে সমস্যা কোথায় না, এই যে গোটা যে বিষয়টা, এই গোটা বিষয়টাকে নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে বা যে জায়গাটা তৈরি হয়েছে, তা মানে সম্পূর্ণভাবে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি বা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আর কি হয়েছে না, আহ, এই যে যে প্রসঙ্গটা সম্পূর্ণভাবে সামনে আসছে বা যে বিষয়টা সামনে আসছে, সেখানে আমাদের যে একটা প্যারানোইয়া তৈরি হয়েছে, সেই প্যারানোইয়াটা কি না, প্যারানোইয়াটা হলো গিয়ে আবার কি আমরা সেই লকডাউনের পরিস্থিতির দিকে এগোবো? আমরা কি সেইভাবে মানে আবার সেই ঘরের মধ্যে আটকা পড়ে থাকতে হবে আমাদের? সমস্ত অফিস কাচারি সব বন্ধ হয়ে যাবে, মানুষ কি চাকরি হারাবে আবার? এই সমস্ত আশঙ্কা এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিন্তু ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি এতটাও ভয়ঙ্কর নয় ভারতের ক্ষেত্রে। ইতিমধ্যে আমরা জানি যে দুটি জাহাজ এসে পৌঁছেছে, আরো দুটি জাহাজ অলমোস্ট প্রায় ভারতের কাছাকাছি এসে পৌঁছে গেছে, খুব অল্প দিনের মধ্যেই সেগুলো পৌঁছবে। তার পেছনে আরো বেশ কিছু জাহাজ রয়েছে, যেমনটা বললাম যে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, এবং সেই কারণেই ভারতীয় জাহাজ, পণ্যবাহী জাহাজকে এই হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে যে বিষয়টা রয়েছে যে এই যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে ইরানকে যেরকম পর্যদস্ত করতে নেমেছিল ইসরায়েল এবং আমেরিকা, অন্যদিকে ইরানের পাল্টা স্ট্র্যাটেজিক চাপে যেটা হয়েছে যে আমেরিকা, তারা রীতিমতন চাপে, ট্রাম্প প্রশাসন চাপে, এবং নিজের ঘরেই ট্রাম্প প্রশ্নের মুখে পড়েছেন। কেন না, যেভাবে যুদ্ধ চলছে, যে গোয়ার্তুমি দেখানো হচ্ছে আমেরিকার তরফে, সেটা মোটেই ভালো জিনিস নয়। এক্ষেত্রে ইরানের যে যুদ্ধ, ইরানের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তেল যে একটা ফ্যাক্টর বলে প্রথম থেকে বলা হচ্ছিল, এবং তার পাশাপাশি ইরানের যে একটা গোড়া ইসলামিক দেশ যে ইরান, সেই গোড়া ইসলামিজমকে ধ্বংস করার জন্য আমেরিকার যেটা প্রচেষ্টা, সেই ধরনের যে প্রচার করা হচ্ছিল, বিষয়টা কিন্তু শুধুমাত্র সেখানে নয়। বিষয়টা হলো যে ইরানের
যে তেল ভান্ডার রয়েছে তাতে আমেরিকার দাদাগিরি ফলানোর একটা প্রচেষ্টা। অন্যদিকে যে দ্বিতীয় যে কারণটা, একটা ভয়ঙ্কর কারণ উঠে আসছে, অর্থাৎ চীন ইরানের সব থেকে বড় ব্যবসায়িক পার্টনার তেল কেনার ক্ষেত্রে। এবং সব থেকে বড় কথা হলো গিয়ে ইরান চীনের সঙ্গে যে ব্যবসা করে সেটা হলো গিয়ে চীনের যে মুদ্রা, সেই চীনের মুদ্রা অর্থাৎ ইউয়ান দিয়ে তারা ব্যবসা করে। এবার প্রশ্ন আসছে এখানেই যে ইরান চাইছে যে চীনের সঙ্গে যেরকম ব্যবসা করা হচ্ছে ইউয়ান দিয়ে, ইউয়ানের এই ভ্যালু অপেক্ষাকৃত ডলারের ক্ষেত্রে সেটা অনেকটা কম এবং ব্যবসা করার ক্ষেত্রে অনেকটা সুবিধাজনক জায়গায় রয়েছে। আর এখানেই আমেরিকার গোসা হয়েছে। তার কারণ এই যে পেট্রো ডলারের যে কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ যে সমস্ত দেশগুলো এই ওপেকভুক্ত যে সমস্ত দেশগুলো তারা যে ব্যবসা করে পেট্রোপণ্যের যে ব্যবসা করে, সেই ব্যবসা ডলারের মাধ্যমে করে। অন্যদিকে ইরানের একটা বড় অংশের ব্যবসা চলে হলো গিয়ে ইউয়ানের মাধ্যমে। আর ইরান চাইছে চীনকে সঙ্গে নিয়ে ইউয়ানকে আরো বেশি প্রচলিত করতে, যাতে তা ডলারের পাশাপাশি সমানভাবে গুরুত্ব পায় বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রেও যাতে সেটা গুরুত্ব বেশি পায়, সেই চেষ্টা করছে ইরান। এখানেই গোসা হলো গিয়ে আমেরিকার, কারণ তাদের ডলারের মূল্য ক্রমশ কমে যাবে সেক্ষেত্রে। খুব সহজেই ইউয়ানের যোগান হবে এবং অন্যান্য আরো বেশ কিছু দেশ তারা ডলার ছেড়ে চীনা কারেন্সিতে ব্যবসা করতে চাইবে, যেটা কিনা আমেরিকার পক্ষে সহ্য করা মোটেই সহজ নয়। এখানেই যুদ্ধটা বেঁধেছে। যুদ্ধের মূল কারণটাই হলো গিয়ে এখান থেকে শুরু। বাকি যা সমস্ত আমরা শুনতে পাচ্ছি, যে সমস্ত বিষয়গুলো আমরা শুনতে পাচ্ছি, সেগুলো অপেক্ষাকৃত সেকেন্ডারি। প্রাইমারি কজ অফ যুদ্ধ যদি বলা হয়, চীনা কারেন্সির হঠাৎ করে গুরুত্ব বাড়িয়ে দেওয়ার চেষ্টা ইরানের, সেখান থেকেই যুদ্ধের সূচনা। অন্যদিকে এই মুহূর্তে পাকিস্তান এবং ইজিপ্ট, মিশর দেশ, তারা চাইছে এই যুদ্ধটা অবিলম্বে বন্ধ হোক। কারণ তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, তাদের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক পরিস্থিতি এমনি তা ভেঙে পড়েছিল, এই যুদ্ধের ফলে তা আরো ভয়াবহ অবস্থায় গিয়ে ঠেকেছে। তারা মধ্যস্থতাকারী হয়ে এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে, বেশ কিছু শর্ত সাপেক্ষে সেই সমস্ত আলোচনা টেবিলে বসার কথা উঠছে, কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো রকমের কোনো মানে দুই দেশের অর্থাৎ ইরান এবং আমেরিকার তরফ থেকে, দুই দেশের তরফ থেকে নির্দিষ্ট কোনো সহাবস্থানে আসা হয়নি। তাই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। কিন্তু এই যে এনার্জি লকডাউনের যে গল্পটা চলছে বা এনার্জি লকডাউনের যে বিষয়টা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এমন কোনো বিষয় এই মুহূর্তে সরকারের তরফে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাই নিশ্চিন্তে বাঁচুন, কিন্তু পাশাপাশি নিজেদের যে মানে এই এনার্জি রিসোর্সগুলোকে যদি অপচয় আপনারা করেন, সেই অপচয়টা অবশ্যই বন্ধ করে দিন। তার কারণ আগামী দিনে কি হতে চলেছে সেটা তো কেউ জানে না। তাই এখন থেকে যদি আপনারা সেই এনার্জি রিসোর্সগুলোকে বাঁচিয়ে চলেন, তাহলে হয়তো ভবিষ্যতের জন্য আপনারাই অনেকটা এনার্জি রিজার্ভ করে রাখতে পারবেন নিজেদের জন্য, নিজেদের সুবিধার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোকে ফলো করুন। ভালো থাকুন।